শরতে আজ কোন অতিথি এলো প্রাণীর দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে। শুভ সন্ধ্যা সবাইকে। শরতের শুভ্র কাশের শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তির লাইভ অনুষ্ঠান শব্দশ্রুতি অন্তর্জাল পর্ব ৮ দেখার জন্য। আমরা আগেই জেনেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৩ জন স্বনামধন্য সাংগঠনিক সম্পাদক, যথাক্রমে আহসান উল্লাহ তমাল, মারুফ আহমেদ বাপ্পি, দেবাশিস রুদ্র এবং ওপার বাংলা আগরতলা ভারত থেকে যুক্ত হবেন শাওলি রায়। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৩ জন সাংগঠনিক সম্পাদক, যারা প্রত্যেকেই স্বনামধন্য আবৃত্তি শিল্পী, যথাক্রমে আবৃত্তি শিল্পী আহসানুল্লাহ তমাল, ঢাকা অঞ্চল; আবৃত্তি শিল্পী মারিফ আহমেদ বাপ্পি; আবৃত্তি শিল্পী দেবাশিস রুদ্র; আবৃত্তি শিল্পী শাওলি রায়, আগরতলা, ভারত। আমি আমাদের আজকের এই সকল অতিথিদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের এই শব্দশ্রুতি অন্তর্জাল পর্ব ৮-এ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আমি শব্দশ্রুতি অন্তর্জালের বাকি পর্ব সঞ্চালনার জন্য আমি নৌসেনকে অনুরোধ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি প্রথমেই চলে যাচ্ছি ওপার বাংলা আগরতলা ভারত থেকে যুক্ত হওয়া শাওলি রায়ের কাছে। ধন্যবাদ। প্রথমে কেমন আছেন? শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি শব্দশ্রুতি পরিবারের প্রত্যেককে। কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানে এই শব্দ ৮ম পর্বে আমাকে যুক্ত করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মোস্তাফা ভাইকে। অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন আমার সাথে, তাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাচ্ছি। অবশ্যই। আমার আজকের এই প্রথম নিবেদন, সেটি হাজার বাঙালি, যার চোখ দিয়ে আমরা বাংলাদেশকে বা বাংলাদেশে, গোটা বাংলাদেশে যাকে এখনো আমরা খুঁজে বেড়াই মুহূর্তে, তিনি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবছর আমরা সকলেই জানি এই সময় হয়তো অনেক বেশি ধুমধাম করে পালন করা হতো এই বছরটিকে, কিন্তু আমরা এমন একটি সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যেটিকে হয়তো আমরা অতিক্রম করতে পারবো না। তবু আমরা আশাবাদী খুব শীঘ্রই এই ধরনের অনেক অনুষ্ঠানে আমরা সরাসরি ভাবে বাংলাদেশে যেতে পারবো, সামিল হতে পারবো। যাই হোক, আমার নিবেদনে আছে এই, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করেই কবিতা কোলাজ শোনাচ্ছি।
আপনাদের। প্রথমে বন্দনা করি স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা আনতে যাদের অবদান, তারপরে বন্দনা করি মাতা তুমি, রক্ত স্নাত মাতা আমার দুঃখিনী জননী। মাকে মুক্ত করে প্রাণ দিয়েছেন ভাই, বন্ধ মুজিবের সালাম জানাই, বঙ্গবন্ধু মুজিবের সালাম জানাই। বঙ্গবন্ধু কোনো নাম নয়, 7 কোটি স্বর্ণ মুদ্রা, অথবা আকাশ পারা, অথবা মাঠের রাখাল ছানা, বৃষ্টির 7 রং, পুয়ে মাচায় দোয়েলের রং তুলি হাট বাজার, কৃষানি বধূ ভাষা, কৃষকের চাপের কোমল গাঁথুনি, সন্তানের চোখে বেড়ে ওঠা দূরগামী ট্রেনের দূরে চলা, জাগানিয়া হুইসেল, কাঁচা মাপ, জলের সন্দেশ, আমরি নতুন বাংলাদেশ। বঙ্গবন্ধু কোনো না, দেশ নয়, উচ্চারিত ভাষা। ৫৬,০০০ বর্গ মাইল মুক্তির সম্ভাবনায় নাম। তবুও একটি দেশ, মায়ের বকুনি, বোনের আহ্লাদ, বাবার অবদান, বন্ধুর বিষণ্ণ বিকেল, নতুন সম্ভাবনা। বঙ্গবন্ধু কোনো দেশ নয়, সন্তান, জনমুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ। তিনি কোনো বার্তা দেশের জন্য, তামাটে ফলকে আমাদের জন্য। রক্তের নদী দেখিয়ে দিয়েছিলাম, আমরা শরীর থেকে রক্ত নিয়ে বার্তা গন্ধ ভুলে যেতে চেয়েছিলাম। স্বাধীন ছিলাম না, জন্মেই পরাধীন মসৃণ সুদৃশ্য। কেননা আমরা অসহায়ত্ব ঢাকতে প্রত্যাশিত আতুরে কেউ এসে আমাদের মুক্ত করবেন, উদ্ধারের আকুতি দেখাবেন। আমরা বাঙালি, রাষ্ট্র চাই, স্বাধীনতা চাই না। নিজেকে বিক্রি করে মুখ দুটো পিশাচে রাঙাতে চাই। এবার তার স্বাধীনতার, এবারের আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধে যারা দিয়ে গেলেন প্রাণ, কথা স্মরণ করে গাই জীবনের গান। তাহারি নাম বিশ্বব্যাপী জানে সর্বজন, তাহার কথা মনে হলে কাঁদে। মাকে মুক্ত করতে যিনি দিয়েছেন ভাই, বঙ্গবন্ধু সালাম জানাই, আমার বন্ধু মুজিবের সালাম জানাই। ধন্যবাদ। এই বন্দনা রবীন্দ্র গোপ এবং বঙ্গবন্ধু কোনো নাম নয় লেখা, আপনারা সকলেই হয়তো জানেন। ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপনাকেও। মুগ্ধতার সঙ্গে শুনছিলাম আমরা এতক্ষণ। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের আজকের অতিথি আহসান উল্লাহ তমালের কাছে। অনেক অনেক ধন্যবাদ শ্রেষ্ঠা। তুমি খুব সুন্দর করে চেষ্টা করছো সবাইকে সম্পৃক্ত করে অনুষ্ঠানটি উপস্থাপনা করার, সঞ্চালনা করার। আমি এর আগেও তোমার সঞ্চালনা দেখেছি, তোমার মধ্যে মনে কিছুটা ভয় কাজ করছে যে এই মানুষগুলো একদম ভুলে যাও এখানে কারা আছে। আমরা সবাই তোমার সঞ্চালনাকে
খুব উপভোগ করছি। তুমি আমার নাম বলতে যে যদি সব ভুল উচ্চারণ করো, বেমালুম ভুলে যাও, যেটি উচ্চারণ করবে সেটিই সঠিক। কারণ আমাদের মেয়েরা যখন অনুষ্ঠানটি সঞ্চালনা করে, সেটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আজকে আমাদের আবৃত্তি বন্ধু শাওলি রয় এখানে আছেন। শাওলির মেয়ে যখন কোনো পারফর্ম করে, আমরা কিন্তু সেখানে চুলচেরা বিশ্লেষণে যাই না। সুতরাং শব্দশ্রুতির এই যে পরম্পরা, এই পরম্পরাকে আমি শ্রদ্ধা জানাই। যে একজন গোলাম মুস্তফা আবৃত্তি শিল্পী, আমাদের আবৃত্তি বন্ধু, তার সন্তান যখন সেই দলের হাল ধরে যখন সেটি সঞ্চালনা করে, সেটি আমাদের অন্যদের বা আমাদের পরবর্তীতে যারা আবৃত্তিতে যুক্ত হয়েছে তাদের কাছে এটি একটি দৃষ্টান্ত যে আমরা এভাবেই পরম্পরা ধরে রেখে চলছি। সুতরাং একদম তুমি নিশ্চিন্ত মনে তুমি সঞ্চালনা করো, একদম ভুলে যাও সবকিছু। কৃতজ্ঞতা প্রকাশ করছি শব্দশ্রুতির সকলের প্রতি, আমাকে আজকে আমাদের এই আবৃত্তি বন্ধুদের সাথে একসঙ্গে সম্পৃক্ত করার জন্য। অনেকদিন পর শাওলির সাথে একসঙ্গে আবার বসা। এর আগে আমি করোনাকালে আরো কয়েকটি প্রোগ্রামে যুক্ত হয়েছে। দেবাশিস রুদ্রের সঙ্গে এর আগেও আমি যুক্ত হয়েছি একটি আয়োজনে। মারিফের সঙ্গে, মারিফ আহমেদ বাপ্পি, ওর সঙ্গে আমার মনে হয় আমি এই প্রথম কোনো আয়োজনে যুক্ত হলাম। মারিফ আহমেদ বাপ্পির একটি আয়োজনে আমি যুক্ত থেকেছি, কিন্তু অন্য কারো আয়োজনে বাপ্পি সহ আমরা একসঙ্গে। খুব ভালো লাগছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো যুক্ত হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের একদম নিকট স্বজনের যে এলাকা আমরা বলি আগরতলা, সে আগরতলা থেকে আবৃত্তি বন্ধু শাওলি যুক্ত হয়েছে। এবং এই পুরো আয়োজনটির পেছনে নেপথ্যে যারা কাজ করছে তাদের সকলের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি গোলাম মোস্তফার প্রতি, যিনি এই নিজে যেমন ভালো থাকার চেষ্টা করছি অন্তর্জাল আয়োজনের মধ্য দিয়ে, এবং আমরা যারা আবৃত্তি করি, আমরা যারা আবৃত্তি প্রেমী, আমরা যারা আবৃত্তি শ্রোতা, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে। এই চেষ্টার জন্য আমি গোলাম মুস্তফা সহ সকলের প্রতি আমার গভীর ভালোবাসা জানাচ্ছি আমার দল শব্দবৃত্তির পক্ষ থেকে। বলো শাওলি, নওশিন শ্রেষ্ঠ তুমি কেমন আছো এটা আগে বলো। জি, আমি ভালো আছি। ভেরি গুড। আমরা তো আবৃত্তি শুনলাম, বলো এবার কি আমাকে কি করতে হবে বলো। আমরা এবার আপনার একটা পরিবেশনা শুনতে চাই। ওকে। শাওলি যেভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরলেন, আমি যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ চলছে, সুতরাং আমিও প্রথমেই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে আমাদের সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে এবং ৭৫-এর 15ই আগস্ট, তার পরবর্তী 21শে আগস্ট যারা বঙ্গবন্ধুর পরিবারের যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা এ পর্যন্ত প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা, শোকগাথা ১৬ই আগস্ট। এই কবিতাটি সম্পর্কে একটু বলে নিতে চাই। এই কবিতাটি আত্মকথন। বঙ্গবন্ধুকে ৭৫-এর 15ই আগস্ট ভোর রাতে হত্যার পর ১৬ই আগস্ট সারাদিন ব্যাপী তাকে নিয়ে যে পথ চলা, তাকে যে নিয়ে চলে গেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, যেখানে তার জন্য কবর করা হয়েছিল, এই পুরো জায়গাটি বঙ্গবন্ধু নিজে কিভাবে দেখছেন সেটি তিনি উল্লেখ করছেন। অসাধারণ একটি কবিতা কবি নির্মলেন্দু গুণের। এটি আত্মকথন। আমি বঙ্গবন্ধু নিজে বলছেন কথাগুলো, সেটি আমি আবৃত্তি করছি। আজ সারাদিন আমার চতুর্দিকে বড় শোকাচ্ছন্ন নীরবতা ছিল। একটি মৌমাছি আমার বুকে বসে আজ সারাদিন আমাকে তার মধু সংগ্রহের সংগ্রামের ইতিহাস শুনিয়েছে। কাছেই কোথাও জন্ম হবে নতুন শিশুর। তার চিৎকার করা মুখের জন্য চাই নীল পদ্মের মধু। প্রহরী প্রহরী বলে আমি একবারও চেঁচিয়ে উঠিনি।
আমার প্রসারিত হাত খসে পড়েছে ক্লান্ত অনামিকা, বুক থেকে পাঁজর সহ হৃৎপিণ্ড ছিটকে পড়েছে দূরে কোথায়। তবু তবু এই অনাগত শিশুর লাটুকে জিওভার স্বপ্ন দেখে দেখে আমি সারাদিন খুলে রেখেছিলাম আমার রক্ত মধু ভাণ্ডারের মুখ। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল পরস্পরের ব্যথিত কফিন। আজ আজ সারাদিন আমার নিদ্রাহীন চোখ দুটো মগ্ন ছিল সম্পূর্ণ নতুন এক নিদ্রার আস্বাদনে। খুব ক্লান্তি ছিল, খুব খুব ক্লান্তি ছিল আজ সারাদিন। সকালের সূর্য এসে ফিরে গেছে, আমি তাকে বসতে বলিনি। কোথায় বসতে দেব তাকে? রক্ত আর বারুদের ধূপ গন্ধের আঙিনায় সারাদিন ঝরেছে গোলাপ। আমি তার অভিমান থামাতে পারিনি। আমার হাতের ভাগ্যরেখা বেয়ে সারাদিন লাল পিঁপড়েরা দল বেঁধে উঠেছে পর্বত শৃঙ্গ। কখনো বা অভ্যাসবশত কামড় দিয়েছে চামড়ায়। যদি যদি কিছুর রক্ত মেলে, আমি আমার হাতের মুঠ সারাদিন খুলে রেখেছিলাম সবার জন্য। আমার মুখশ্রীকে আমি যতদূর সম্ভব অবিকৃত রেখেছিলাম আমার সন্তানদের কথা ভেবে। আমার মৃত মুখশ্রীতে পিতা পিতা বলে লুটিয়ে পড়েছিল আমিহীন শ্রাবণের প্রথম বিকেল। মুহূর্তের জন্য তখন খঞ্জর রূপান্তরিত হলো চুম্বনে। নারকেল গাছের পাতা ছুঁয়ে নেমে এলো সায়াহ্নের শেষ আলো। নিস্তব্ধ বিকেলের জল থেকে উঠে আসা লাল শাপলাগুলো গোধূলির ত্রস্ত কিশোরীর মতো আর চোখে আমাকে দেখলো শেষবার। তারপর তারপর ডুব দিল লেকের লেলিহান জলে। বিদায়ের শেষ হস্তাগে রাঙা হয়ে উঠল আমার উন্মুক্ত চোখের দুটি পাতা। সন্ধ্যায় সতর্ক প্রহরারত সৈনিকের বুদ্ধ ভেদ করে আমার শয্যার পাশে এসে দাঁড়ালেন সেই কবি যার কলম আপন ছায়ার মতো অনুসরণ করত আমাকে। তিনি এসে নত হলেন আমার ক্ষত উৎকীর্ণ বুকের উপরে। আমার নিশ্চল দেহ স্থাপন করলেন তার উষ্ণ আলিঙ্গন, স্পর্শ করলেন আমার উড়ে যাওয়া স্কন্ধের ভয়াল গহ্বর। কি অদ্ভুত মমতায় মাখা সে স্পর্শ। আমি প্রাণ নিয়ে জেগে উঠতে চাইলুম, কিন্তু চোখ জাগলো না। আমি তাকে আলিঙ্গনে জড়াতে চাইলুম, আমার হাত নিথর হয়ে থাকলো। আমি চিৎকার করে তাকে জড়াতে চাইলুম, আলিঙ্গন করতে চাইলুম। আমি চিৎকার করে কথা বলতে চাইলুম, কিন্তু আমার স্বর মুক্ত হলো না। আমার স্বর মুক্ত হলো না। আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত গুলো গাইলেন না কোনো শিল্পী। আমার রুহের মাগফিরাত কামনা করলেন না কোনো ইমাম। আমার মুখ ঢেকে দেয়া হলো না কোনো শুভ্র কাফনে।
গোপন আখের জলে আমাকে ভিজিয়ে দিয়ে ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, যতক্ষণ না এই নগরী থেকে দূরে আমার গ্রামের বাড়িতে আমার জন্য তৈরি হলো কবর। গোপন আখের জলে আমাকে ভিজিয়ে দিয়ে ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, ঝরতে থাকলেন, যতক্ষণ যতক্ষণ না এই নগরী থেকে দূরে আমার গ্রামের বাড়িতে আমার জন্য তৈরি হলো কবর। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। চমৎকার একটি পরিবেশনা আমরা এতক্ষণ উপভোগ করলাম। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমি চলে যাব আমাদের অতিথি মারুফ আহমেদ বাপ্পির কাছে। শ্রেষ্ঠা, মারিফ ধন্যবাদ। আহমেদ বাপ্পি। মারিফ। শ্রেষ্ঠাকে। শ্রেষ্ঠা অনেক সুন্দর করে মারিফ আহমেদ বাপ্পি আজকের অনুষ্ঠানটি শুরু করেছে এবং আমি আমাদের মুস্তফা ভাইকে অনুরোধ করব শ্রেষ্ঠাকে যাতে সে আজকে এই মুহূর্তে কোনো নির্দেশনা না দেন। শ্রেষ্ঠা তমাল ভাইয়ের মতোই বলবো, শ্রেষ্ঠার মতো করে আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করবে। ওকে আপনি যদি মুস্তফা ভাই যদি ওকে কোনো ইনস্ট্রাকশন দিতে যান তাহলে ও এলোমেলো হয়ে যাবে। আমি আসলে ধন্যবাদ দিতে চাই মুস্তফা ভাইকে ব্যক্তিগতভাবে, কারণ আমি এই অন্তর্জাল অনুষ্ঠানে কবিতা পড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি না, এটা তমাল ভাই জানে। আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং আমাকে কেউ ফোন দিলে পরে আমি সরাসরি যে কোনো ভাবে নাটা বলে দেয়া শিখে গেছি। কিন্তু মোস্তফা ভাইয়ের অনুরোধটি আমি আসলে ফেলতে পারিনি একটি কারণে, কারণ আমি যে অনুষ্ঠানটি করি আমার অনুষ্ঠানটিতে যে মানুষগুলো পেছন থেকে আমাকে সহযোগিতা করে থাকেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তমাল ভাই। তারপরে যে দুই তিনজন মানুষের কাছে আমি বেশি কৃতজ্ঞ, তাদের অন্যতম হচ্ছেন আমাদের মোস্তফা ভাই। তিনি আমার প্রত্যেকটি পর্বের শুরু থেকে শেষ অবধি আমার অনুষ্ঠানটিতে সাথে থাকেন এবং তিনি যখন বলেছেন যে তমাল ভাই আর রুদ্রদা আপনি এবং শাওলিদি চারজন থাকবেন, এটাই না বলা যাবে না, আমি আর না বলিনি। আমি চলে এসেছি। আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত বিদগ্ধ আবৃত্তিজনদের শুভেচ্ছা জানাচ্ছি। সংলাপ বরিশাল আমার দলের নাম। আমার দলের পক্ষ থেকে শাওলিদি এবং রুদ্রদা, তমাল ভাই, মুস্তফা ভাই, শ্রেষ্ঠা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দিদি শুরু করেছেন বঙ্গবন্ধুকে স্মরণ করে, তমাল ভাই শুরু করেছেন বঙ্গবন্ধুকে স্মরণ করে। আমিও বঙ্গবন্ধুকে স্মরণ করি আজকের পরিবেশনা শুরু করবার চেষ্টা করছি। কবি সৈয়দ শামসুল হকের কবিতা মুছে ফেলো মিছে অশ্রু তোমার। মুজিব মুজিব আকাশের নীল কালো মেঘে ঢেকে যায়, মুজিবের খুনে আকাশটা লাল আজও প্রতি সন্ধ্যায়। মুজিব ছিল তো, মুজিব কোথায় ভাঙে পাড় পদ্মায়। ধানের সবুজে মুজিবের ঢেউ বাংলায় বহে যায়। মুজিব এখনো ডাক দিয়ে যায় প্রতি জয় বাংলায়। মুজিবের ধ্বনি বিজয়ের ধ্বনি ইতিহাস পৃষ্ঠায়। মুজিব মুজিব ডাক ভেঙে ওঠে ঘনসুর দোতারায়। মুজিব মুজিব জেগে ওঠে ভোর রাত্রির সীমানায়। মুজিব আছে তো তাই আজও মাঝি টান দেয় বৈঠায়। মুজিবের সাথে বাড়ি ফেরে আজও যাত্রীরা নৌকায়।
বাড়িতে বাড়িতে বড় হয় শিশু, ধুলি মাখা আঙিনায়। মাঠে মাঠে আজও কৃষক মাটিতে বীজ ধান বুনে যায়। আজও শ্রমিকেরা কলখানা করে, জাগে হাতুড়ির ঘায়। মুজিব ছিল তো, মুজিব এখনো ওই তাকে দেখা যায়। দেখা যায় ওই দিনের রৌদ্রে, রাতের পূর্ণিমায়। আঁধারের বুকে এখনো আঘাত মুজিবই তো করে যায়। মুজিব মরে না, মরেনি মুজিব কোন বুলেটের ঘায়ে। বুলেট পতিত দেহই কেবল অমর সে আত্মায়। মুছে ফেলো মিছে অশ্রু তোমার আজও এই বাংলায়। কুটিরে পাথারে নগরে ও গ্রামে পায়ে পায়ে হেঁটে যায়। অবিরাম হেঁটে চলেছে মুজিব, রক্ত চাদর গায়ে। মুজিব মুজিব জনকের নাম এত সহজেই মোছা যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর, আমরা এতক্ষণ খুব সুন্দর পরিবেশনা উপভোগ করলাম। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের অতিথি দেবাশিস রুদ্রের কাছে। অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন? নওশীন। ভালো আছি নওশীন, তুমিও নিশ্চয়ই ভালো আছো। জি। আচ্ছা, শব্দশ্রুতি কুমিল্লা একটি অসাধারণ নাম। আমার কাছে মনে হয় যে এই নামটি কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে অনেক বেশি পরিচিত, এবং শব্দশ্রুতি কুমিল্লা যে আয়োজনটি করে যাচ্ছে সে আয়োজনের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিবেশনা শুরু করব। শুরুতেই এই মুহূর্তে যারা আছেন বা যারা শুনছেন দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বঙ্গবন্ধুকে নিয়ে 3টি কবিতা পড়া হয়েছে। আমি বঙ্গবন্ধুকে নিয়ে পরে হয়তো পড়বো, এখন একটু অন্য ধরনের কবিতাতে যাই। কবি আখতারুজ্জামান আজাদের জলকে যাবো যাবি এই কবিতাটি আবৃত্তি করছি। রাজধানীর বিষ 150 লাখের এই শহরে মরছি অহর্নিশ। ছেড়েই যাব ওদের শহর দারুণ অভিমানে। এইখানে নয়, ওইখানে নয়, অন্য কোনোখানে, অন্য পথে, অন্য রথে ছাড়ব ওদের শহর। এখন আমার মগজ জুড়ে জঙ্গি জলের নহর। সমুদ্রকে ছোঁব, রিট মাঝারের হৃদয় খুলে সুনীল জলে ধোব। অবাক সাগর দেখবে নতুন 4 দলীয় জোট। ছেঁড়া দিয়ায় লাগবে জোড়া 4টে তুমুল ঠোঁট। মদ্য ছাড়া মাতাল হব, সাক্ষী বেতাল বায়ু। আলিঙ্গনে বাড়াবো তো 100 বছর আয়ু। সূর্য যখন হারায় মুহুর্মুহু মিছিল হবে 4টে চোখের তারায়। উল্টে দেব সমুদ্রকে, পাল্টে দেব হাওয়া। দেখবে সাগর আমারও তোর নজিরবিহীন নাওয়া। মহেশখালীর জংলি ফুলে বানাবো তোর টিপ। ঝুম কবিতায় ঘুম হারাবে দারুচিনির দ্বীপ। অবাক হবে সাগর, নগর ছেড়ে পালিয়ে আসা এ কোন মাতাল নাগর। চাঁদনি রাতে দেখবো আমি উদবাহু 3 চাঁদ। চাঁদের আলোয় চাঁদের জোড়ায় চলবে চাষাবাদ। তুই আর আমি চাঁদের ফাঁদে যাই কি কি হয় বলা। ক্ষুদাই দুজন জোছনা খাবো সুকান্তকে কলা। সাগর না হয় অথই, জল আছে বা কতই। আমার চেয়ে জল বেশি নেই, জলোচ্ছ্বাস হোক যতই। মাছ দরিয়ায় ঝড় ওঠাবো, উঠবে কেঁপে বাড়ি।
মাতাল হাওয়া বলবে তোকে আজ থেকে তুই নারী। খুলেই দিলাম খোলা চিঠি, এক দফা এক দাবি। আয় বালিকা সমুদ্রে যাই, জলকে যাব যাবি। আয় বালিকা সমুদ্রে যাই, জলকে যাব যাবি। অনেক ধন্যবাদ দেবাশিস দা, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা শুনছি খুব মন্ত্রমুগ্ধের মতো সবার আবৃত্তি, এবং আমরা ঋদ্ধ হচ্ছি। আমরা সমৃদ্ধ হব এইভাবেই। মুস্তফা ভাই, আমার এ একটি পর্যায়ে অনুরোধ আছে। আমি একটু অনুরোধ জি করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে হ্যাঁ স্ক্রিন বাপি ভাই থেকে বলেন। স্ক্রিনটা বারবার বদল করলে পরে এটা দর্শক শ্রোতারা দের কাছে একটু দৃষ্টিকটু হয়। আমরা একটা ফ্রেমে থাকি না সবাই, মানে স্ক্রিনটা ফুল করতে আর যাওয়ার দরকার নেই, সবাই একবার করে ফুল স্ক্রিনে পড়ে এসেছি। কি তমাল ভাই, ঠিক না? ইয়েস, আমরা একসাথে থাকি হ্যাঁ ঠিক ফ্রেমে। আছে, ওকে। মাইকটা মিউট করা, মোস্তফার মাইকটা মিউট করা। আমি এখন শিউলিদির কাছে যাচ্ছি। শাওলিদি, শালুদি, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের জন্য সেটা খুবই আনন্দের এবং গর্বের বটে। আহ, এবার আপনার দ্বিতীয় পরিবেশন আমরা শুনবো। অবশ্যই। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। যাই হোক, আমি এক্ষুনি এই মুহূর্তে এখানে বসে একটা উপলব্ধি একটু শেয়ার করছি আপনাদের। আমি এখানে বসে না, যে দূর থেকে সে আজান শুনতে পাচ্ছি, সত্যি নস্টালজিক হচ্ছি। এই সত্যি কথা বলতে কি, বাংলাদেশের অনেকেই জানেন, হয়তো তমাল ভাইও জানেন, তমাল ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একটি পারিবারিক সম্পর্ক। মানে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের, বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যোগাযোগ তো হয়ই। বাংলাদেশে যাওয়া মানে কাজী মাহতাব সুমন ভাই, মনির হোসেন ভাই, তমাল, ঠিক ভাবতে পারি না এইভাবে হয়তো আমরা তৈরি হয়ে গেছি, যার জন্য আমরা সদস্য বলি। বর্তমানে এই যে আমাদের পরিচয় হলো দেবাশিস রুদ্রদা, মোস্তাফা ভাই তো অবশ্যই রয়েছেন, বাপিদা। অ্যাকচুয়ালি উনি একটু আগে বাপিদা, আমি অনলাইনে অনুষ্ঠান করতে অভ্যস্ত নই বা যেটাই হোক, কিন্তু একটি ফ্রেমের মধ্যে অনুষ্ঠান করছি, তখন উনি একটু আগে যে থাক না আমরা সবাই মিলে একটা একটা ফ্রেমের মধ্যেই এবার না হয় আমরা আলাদা করে মানে একা একা যে সিঙ্গেল ভাবে দেখায়, আসলে সেটাই কিন্তু আমার মনে হচ্ছে এটি দুদেশের মানে সকলের মধ্যে যে আত্মার একটি টান বা সম্পর্ক, ক্ষুদ্র প্রকাশ আমার মনে হচ্ছে, যে অল্প ক্ষুদ্র পরিসরেই হোক একসাথেই থাকি না কেন, সেটি বোধহয় আমার আর পাশে সেই পেলে আমার মনে হচ্ছিল আবারও এই কাঁটাতারের বেড়া কিছু আমাদের মনের আকাশকে কোনো দিন ভাগ করতে পারবে না। আবারও একটু আমার মনে হলো শব্দ শ্রুতির এই অন্তর্জাল অনুষ্ঠানে। যাই হোক, একটু এদের সঙ্গে আমার ব্যক্তিগত যে অনুভূতিটুকু হচ্ছিল। আমার পরবর্তী কবিতায় যাব। সঞ্চালিকা, আমাদের মিষ্টি সঞ্চালিকা এতক্ষণ শুরুতে যে পংক্তিগুলো দিয়ে শুরু করেছিলেন, শরতের সেই প্রকৃতি। আসলেই তো কাশফুল, শরৎ মানে শিরি ফুল, যে নামে আপনি বারবার আমাকে, যাই হোক, শরৎ মানে আকাশে মেঘের ভেলা, সবকিছু। এমনি শরৎ মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব একটি হিন্দুদের। সেই দুর্গাপূজাতে আমরা মাকে আবাহন করি, মায়ের কিছুই করি, কিন্তু কোথাও কোথাও আমরা যখন দেখি যে এই প্রতীক মা দুর্গা, বাস্তবে আমাদের সেই না হয়তো কিভাবে রয়েছে বা কি কি সমস্যার সম্মুখীন, সেই সমস্ত কিছু নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্নবোধের সমাজে এখনো রয়ে গেছে। বিষয়টি নিয়েই সকলের পরিচিত কবিতা সুব্রত পালের তোমার দুর্গা আমার নিবেদন।
তোমার দুর্গা শরৎ মাগছে গায়ে, আমার দুর্গা এখনো ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা 108টা ফুল, আমার দুর্গা দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ভাঙা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মারে বাবার খবর নেই। তোমার দুর্গা আছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট একেবারেই কুজো। তোমার দুর্গা হুয়ে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো চেনে না অন্ধকার, আমার দুর্গা রোদে গুজে খোঁজে তার সংসার। তোমার শপিং মলের কফির ধোঁয়ায় ওরে, আমার বানাচ্ছে তিন রাস্তার মোড়ে। তোমার জাতিকের বহুজন হিতায়চ, কালকে যেমন আজও তথই বচ। দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে, দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাম কুরু কুরু ঠাকে, দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের পাকে। আর দুর্গা অঢেল খাবারে অঢেল নষ্ট হয়, দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলুকুলু নদী স্নেহের প্রথম পা, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে। তোমার দুর্গা অস্ত্র সানাই রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নিশ্চুপ। তোমার দুর্গা অসুরের মাথা কাটে, আমার দৃষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর, আমার দুর্গা কবে তোমার দুর্গা হবে, আমার ভরবে তোমার উৎসবে উৎসবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি। আমরা শুনলাম মুগ্ধতা, শুনছিলাম আপনার আবৃত্তি। প্রিয় সুধী, আমরা শব্দশ্রুতি অন্তর্জালের এই আয়োজন আজকে যারা যুক্ত হয়েছেন সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞ এবং আন্তরিকভাবেই শুভেচ্ছা জানাই তাদের সবাইকে। বিশেষ করে অনেক ব্যস্ত সময় সবাই পার করছেন। আমি এ পর্যায়ে এখন চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ঢাকা অঞ্চলের আমাদের শ্রদ্ধেয় ভাই আবৃত্তি শিল্পী আহসানুল্লাহ তোমাদের কাছে। তমাল ভাই। জি মুস্তফা ভাই বলেন। তমাল ভাই, আপনার পরিবেশনায় যাচ্ছি আমরা। মুস্তফা ভাই পুরো বিষয়টাকে মানে খুব বেশি মাত্রায় ফর্মাল করে ফেলতেছে। মানে আমরা একটা আড্ডা মুডে থাকলে মনে মনে ভালো ছিল। যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ঢাকা অঞ্চল, রাজশাহী অঞ্চল, বরিশাল অঞ্চল, খুলনা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, মানে আমরা তো আবৃত্তি কর্মী, তাই না? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আবৃত্তি কর্মী, আমরা সংগঠক, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। আমি যেটাকে একটু দুষ্টামি করে বলি যে আমরা হচ্ছে আবৃত্তির কামলা, তো এটাই আমাদের পরিচয়। এবং সেই কামলার অনেক বড় একজন কামলা হচ্ছে গোলাম মুস্তফা ভাই নিজে। গোলাম মুস্তফা ভাই দীর্ঘদিন আবৃত্তি নিয়ে কাজ করছে, সেই কুমিল্লা আবৃত্তি সংসদ থেকে শুরু করে এখন শব্দশ্রুতি, দীর্ঘ পথ চলা তার। এবং তিনি এতটাই ভালোবাসেন যে নিজের মেয়েকে এই জায়গায় নিয়ে চলে আসছেন। এটি আসলে যেটা আমি প্রথমে বলেছিলাম,
তো মুস্তাফা ভাই আমরা খুব মানে একদম ফর্মালি যে এবার আমরা তমালের কাছে চলে যাই, এবার আমরা বাপ্পির কাছে চলে যাই, এইভাবে গেলেই ভালো, ঠিক কিনা শাওলি? আমরা একটা মানে আড্ডা মুডে থাকাটাই জরুরি, ঠিক কিনা? একদম একদম হ্যাঁ ঠিক বলেছেন। একদম। বললাম না এখন না হ্যাঁ ঠিক আছে, এই মানে ছোট ফ্রেম, কিন্তু আমরা একটি ঘরের মধ্যে রয়েছি। এই যে বিষয়টা কিরকম যে এরপর আপনারা শুনবেন, এরপর আপনাদের আবৃত্তি পরিবেশন করে শোনাবেন বাংলাদেশের না স্বনামধন্য আবৃত্তি শিল্পী শিমুল তমাল ভাই মুস্তাফা। আপনাদের, আমরা একটা তমাল ভাই বেতার বেতার ঠিকই আছে। টেলিভিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুস্তাফা ভাই বলেন। আপনাদের নিয়ে আমার এই আয়োজন অবশ্যই গর্বের। আমি একটু পূর্ব ঠিক একই কথা উচ্চারণ করেছি, তো গর্বের জায়গা থেকে হয়তো বলেছি। আমার জন্য কিন্তু মানে আমি ভাবছি ঠিকই আছি। আহ, হুম। আপনি যে চাচ্ছেন ঠিক সেইভাবে হবে। তমাল ভাই, অনেক ধন্যবাদ তমাল ভাই। আমি একটু বলি, তমাল ভাই আমি একটু বলি, মুস্তফা ভাই আপনি একটা কাজ করেন, আজকের অনুষ্ঠান সঞ্চালনার দরকার নেই, আমরা একের পর এক একজন কবিতা পড়ে যাব, আপনিও আমাদের সাথে আজকে কবিতা পড়ুন। হ্যাঁ না, আমরা আপনি আমরা কবিতা তৈরি করুন, এরপরে আর কারো নাম বলার দরকার নাই, আমাদের নাম হ্যাঁ, আর সবাই এ- দেখছে, স্ক্রিনে লেখা আছে, এবং সবাই চেনে। এবং শাওলি দি আমাদের অতিথি, না না আগরতলা শাওলিও থেকে অতিথি আমাদের না। সাথে আছে বন্ধুরা, আমরা একের পর এক শাওলিও করে যাব, বাপ্পি, আপনিও পড়বেন। শাওলিও অতিথি না, শাওলিও আমাদের সাথেরই, হ্যাঁ আমাদের একজন। বিষয়টা হচ্ছে যে এরকম, একদম হ্যাঁ, একদম ঠিক আছে। আমাদের একদম। সাথে এবং আমরা সবাই এটা আবৃত্তি এমন হবে কর্মী। যে আমরা মুস্তফা ভাই কবিতা তৈরি করুন, ঠিক আপনি আছে কি আমরা পড়বেন? আপনিও শ্রেষ্ঠাকেও পড়বেন যুক্ত আজকে। করে নিই, শ্রেষ্ঠাও আমাদের সাথে আবৃত্তি করবে, এটাই ভালো। একজন কবিতা পড়লো, রুদ্র কবিতা পড়লো, আমি বললাম বাহ চমৎকার, হ্যাঁ, সেটাই। বা আমি পড়লাম, রুদ্র বললো বা বাপ্পি বললো, এটাই হতে পারে। একদম আমরা সবাই বন্ধু, এখানে আবৃত্তির বন্ধু আমরা। হ্যাঁ। আমাদের কারোই তো সংগ্রামের পথ। আজকের অনুষ্ঠানটা এখন বাকি বাকি অংশটুকু সঞ্চালনা ছাড়া হোক, এবং শ্রেষ্ঠাকে নিয়ে আসুন, আমরা এবং ছয়জনই আমি কবিতা বলি পড়বো, গোলাম একের পর মুস্তাফা এক কিন্তু করে যাব। অসাধারণ চিত্রশিল্পী। গোলাম মুস্তাফার পেছনে যে পেইন্টিংটা, এটা তার নিজের করা, এবং আরেকটা অসমাপ্ত আছে। এরপর আমি ওর বাসায় যে জি। পেইন্টিং নিয়ে আসবো। হ্যাঁ তমাল ভাই একটা প্রদর্শনী করব, প্রদর্শনীর জন্য অনেক ছবি এঁকেছি আমি, জি, প্রায় হ্যাঁ। অনেক ছবি এঁকে ফেলেছি, এবং বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে আহ, মূর্ত সকল ছবি এঁকেছি আমি। এখন বিষয়- যার পেছনে এই- এই আছি, যে- এই যে- যার এই যে- সামনে হ্যাঁ, আছি, এটা একটা মূর্ত হ্যাঁ। ছবি, একেবারে গ্রাম বাংলার ছবি, সবাই পছন্দ করে, এই জন্য আপনাদের সামনে হ্যাঁ, পেছনে এটা আমি রেখেছি। জানি সেটা, আমি জানি বলে আমি বাকিদেরকে জানিয়ে দিলাম যে তোমরা প্রস্তুত থাকো, এসে টাকার বিনিময়ে নিয়ে যাবা, সমস্যা নেই, কারণ গোলাম মুস্তাফার ছবি একটা খরচ হয়। না মানে তমাল ভাই, আপনি যদি হ্যাঁ, তমাল ভাই। আপনি আমার প্রদর্শনীতে আপনাকে দাওয়াত করবো, আপনি আসবেন, আমার সেটাই সবচেয়ে বড় পাওয়া। তখন দেখা যাবে হয়তো বা ঠিক আছে। আপনি একটা গিফটও পাবেন। আরেকটা বিষয় বলি যে আমাদের এই যে আমি যখনই আড্ডায় বসেছি, আসলে আমি করোনা থেকে এবার বেঁচে ফিরবো এটার তো কোনো নিশ্চয়তা ছিল না, কারণ আমি আমার 3 বাচ্চা সহ আক্রান্ত হয়েছিলাম। আমি মানুষের ভালোবাসায়, সৃষ্টিকর্তার অপার কৃপায় আমি ফিরে এসেছি। আমি এবার দেখেছি যে এই করোনার সময় শুধুমাত্র আবৃত্তি আমাকে অনেক বেশি সুস্থতা দান করেছে। ওষুধ কতটুকু খেয়েছি, কি ওষুধ খেয়েছি, তার চেয়ে বড় মানসিক যে সুস্থতা, মানসিক যে শক্তি, সেটা আমি আবৃত্তি থেকে পেয়েছি। এবং সেই আবৃত্তি করতে যে এবং এই অন্তর্জাল আয়োজনে যুক্ত হতে যে আমি যেটি দেখেছি, মানে আমি উপলব্ধি করেছি, সেটি হচ্ছে যে আমি যেটুকু সময় এই অনলাইনে থেকেছি, অন্তর্জাল আয়োজনে থেকেছি, সেই সময়টুকু আমি করোনাকে একদম পুরোপুরি ভুলে গেছি, এবং আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এই আবৃত্তি, এই অন্তর্জাল। যে কারণে আমার মনে হয়েছে, আমি যে আমার বন্ধুদের সাথে কথা বলেছি সেখানে আয়োজনে, এই কথাগুলোর মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি, নিজেকে ফিরে পেয়েছি, মানসিক শক্তি পেয়েছি। এটি অনেক বড়। যে কারণে আমি সবসময় বলি যে আমরা তো বাংলাদেশ বেতারে আমি আবৃত্তি করি, আমি বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি করি, আমি বিভিন্ন চ্যানেলে আবৃত্তি করি, বা চাইলে কেউ আবৃত্তি যদি ইউটিউবে শুনতে চায় তাহলে যে কারো ইউটিউবের চ্যানেলে ঢুকে আবৃত্তি শুনতে পারে। এই যে আমরা যে সংগ্রামী মানুষগুলো একত্র হলাম, শাওলিরও একটি দীর্ঘ সংগ্রাম আছে, কারণ সে নিজে একটি হাসপাতালের ল্যাবে, হাসপাতালের লাইব্রেরিতে তিনি দায়িত্ব পালন করেন, সেখানে অনেক জটিলতা আছে। আমি গিয়েছি সেখানে, আমি তার আতিথ্যতা গ্রহণ করেছি সেই হাসপাতালে। এই ব্যস্ততার মাঝে বসে সে যখন নাকি কবিতা চর্চা করে, আবৃত্তি চর্চা করে, সেটিও কিন্তু কম না। এবং সেই কখনো কখনো সেখানে ফাঁকি দিয়ে মিথ্যে কথা বলে আবৃত্তি পরিবেশনের জন্য যাওয়া, এটি একটি সংগ্রামী পথ। এবং এই যে আমরা যে মানুষগুলো সেখানে যদি আমরা আমাদের সংগ্রামের একটি কথা বলি, শুধুমাত্র এরপর আবৃত্তি করবে তমাল, এরপর আবৃত্তি করবে শাওলি, কেন ভাই? আমরা একটু সুখ দুঃখের আলাপ করতেই পারি, আমরা একটু নিজেদের মতো কথা বলতেই পারি, ঠিক কিনা বাপ্পি?
অবশ্যই ঠিক। এবং মুস্তফা ভাই আচ্ছা। আপনি কবিতা পড়বেন, এরপর আর আমরা কোনো উপস্থাপনা দেখতে চাই আচ্ছা, না, আপনি এবার- শ্রেষ্ঠা দুজনেই পড়বেন আমাদের সাথে। আচ্ছা, এবারে আমি আমার পরিবেশনে চলে যাই। অনেক কথা হলো, বলবে তমাল তোর এক দোষ, তুই বড় বেশি কথা বলিস। সে কবির ভাষায় বলতে হবে যে আমার এক দোষ, আমি বড় বেশি কথা বলি। মা আমাকে প্রায় বলেন তোর একদম, কপালে দুঃখ একদম। আছে। তো এবার আমি আমি পরিবেশনে আমি যাই। আমি সহমত খালাম্মার সাথে। একদম। হ্যাঁ হ্যাঁ, না এটা কবির কথা, এটা একটি কবিতার লাইন। তো যেটি বলছিলাম, বঙ্গবন্ধুকে নিবেদন করেছি, এবার আমরা অনেক বড় বড় শিল্পী হই, অনেক বড় বড় সঙ্গীত শিল্পী, অনেক বড় চিত্রশিল্পী, অনেক বড় ভাস্কর্য শিল্পী, অনেক বড় নৃত্য শিল্পী, নানান কিছু, অনেক বড় ব্যবসায়ী হই, কিন্তু আসলে আমরা কতটুকু মানুষ হই? এই যে মানুষ হওয়া, আমি আকৃতিত্ব মানুষ, এখানে আমার কিন্তু কোনো কৃতিত্ব নাই, কারণ সৃষ্টিকর্তা আমাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আমি প্রকৃতিতে আমি কতটুকু মানুষ, এটি হচ্ছে নিজের অর্জন করতে হয়। এই মানুষ হওয়া নিয়ে অসীম সাহার একটি কবিতা আমি আবৃত্তি করছি। জন্মান্তরে আমার কোনো বিশ্বাস নেই, তবু যদি সত্যি সত্যি কোনো মাতৃগর্ভে আমার ভ্রূণ একটু একটু করে বেড়ে উঠতে থাকে, আমি যেন পরজন্মে মানুষ হয়ে জন্মাই। এ জন্মে আমি তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে দেখলাম, এ জন্মে আমি তো বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে দেখলাম, এ জন্মে আমি তো খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে দেখলাম, এ জন্মে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখলাম। শুধুমাত্র বিশ্বাস থেকে বিশ্বাসের বদল হলো। সাপ যেরকম ভাবে তার দেহের খোলস বদলায়, তেমনি করে রূপ বদল হলো মানুষের। মানুষ কখনো মানুষ হয়ে উঠতে পারলো না। আমি হিন্দু বলে মাতৃমূর্তির সামনে বলি হলো নিরীহ শাবক। আমি বৌদ্ধ বলে আমার প্রার্থনা লুপ্ত হলো লৌহ বেষ্টনীর আড়ালে। আমি খ্রিস্টান বলে ক্রুসেডের রক্তাক্ত ত্রাসে ভরে উঠল সম্পূর্ণ পৃথিবী। আমি মুসলমান বলে বিধর্মীর নামে ধর্ষিত হলো অসহায় পূর্ণিমারা। ধর্ম তো রক্তের উত্তরাধিকার নয়, অন্ধের বিশ্বাস। অন্ধকে পথ দেখাতে পারে পৃথিবীতে এমন মানুষ কই? টুইন টাওয়ারে, গোধরায়, গুজরাটে, আফগান ও বাংলায় ধর্মোন্মাদনার নামে যে অগ্নি উপাখ্যান রচিত হলো, তার রচয়িতারা কেউ অধার্মিক ছিলেন না? মানুষের জীবনের চেয়ে, ফুলের সৌরভের চেয়ে, পাখির ডাকের চেয়ে, ভোরের সূর্যোদয়ের চেয়ে, শিশুর কলতানের চেয়ে, নারীর সৌন্দর্যের চেয়ে, নৃমুণ্ড মালিনী দেবীর জিঘাংসু প্রতিমূর্তি যাদের কাছে বেশি আরাধ্য, মানুষের স্বপ্নের চেয়ে, জীবনের স্বাধীনতার চেয়ে, চিত্তের বৈভবের চেয়ে, পরাধীনতায় যাদের একমাত্র আরতি, নদীর প্রবহমানতার চেয়ে, সভ্যতার বিস্ময়ের চেয়ে, টুইন টাওয়ারের চেয়ে, মানবতার জয়গানের চেয়ে, সাদা চামড়ার অহংকার যাদের কাছে সবচাইতে বেশি মূল্যবান, সঙ্গীতের মূর্ছনার চেয়ে, নারীর উন্মোচিত সৌন্দর্যের চেয়ে, উন্মুক্ত স্বাধীনতার চেয়ে, রক্তের পরম্পরার চেয়ে, অন্ধবিশ্বাসী যাদের একমাত্র অবলম্বন, তারা মানুষকে ভালোবাসতে পারে না। তারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা প্রকৃতিকে ভালোবাসতে পারে না, তারা শিশুকে ভালোবাসতে পারে না। আমি তাহলে তাদের ভ্রূণের উত্তরাধিকারের জন্য আবার কোন মাতৃগর্ভকে কলুষিত করব কেন? 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 যদি পরজন্ম বলে কিছু থাকে, আমি যেন সেই জন্মে শুধুমাত্র মানুষ হয়ে জন্মাই। যদি পরজন্ম বলে কিছু থাকে, আমি যেন সেই জন্মে শুধুমাত্র মানুষ
মানুষ হয়ে জন্মাই। ধন্যবাদ। অসাধারণ তমাল ভাই, অসাধারণ, খুবই ভালো লাগলো, হ্যাঁ, দারুণ পরিবেশনা। এবং আসলে ধন্যবাদ। সত্যই এটা কথা সত্য যে আসলে মানবতা, আমরা যাতে একজন কি হলাম এটা বড় কথা না, একটা মানুষ হয়ে উঠতে পারি, এই মন্ত্রটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। মুস্তফা ভাই একবারও আর চেষ্টা করবেন না উপস্থাপনা করবার, আপনি কবিতা পড়বেন, রুদ্রদা পড়েন না, জি জি তারপরে জি, না অবশ্যই হয় আমি পড়বো। অবশ্যই আমরা আমরা এখন আর পড়বেন, উপস্থাপনা কবিতা এখন পড়বেন। কি আমি পড়বো? কিন্তু পড়েন বাপ্পি ভাই, পড়েন এখন কি আমি রুদ্রদা। পড়বো? জি আচ্ছা, ঠিক আছে। যার যখন খুশি। বাপে, আচ্ছা, বেশ বাপ্পি, প্রাণবন্ত তার আগে আপনি হয়ে উঠেছে এবারে আমি অনুষ্ঠান। পড়বো। বাপে, এই জি। এবার বাপি, বাপ্পি ভাই, গোলাম মুস্তফা আপনার কিছু কবিতা বলতে শুনবো। দাও, একটু কিছু বলতে দাও, উনি আয়োজক। হ্যাঁ ঠিক বাপ্পি আছে। ভাই, আহ, তমাল ভাই, আমরা সবাই বলবো যে এখন আমি পড়বো, এটা বইলে বইলে পড়বেন সবাই, ঠিক আছে? ওই রুদ্রদার মতো। আমি খুব ভালো লেগেছে যে এবার কি আমি পড়বো। হ্যাঁ ঠিক। ঠিক আছে, তমাল ভাই যেহেতু মানুষ মানবতা নিয়ে একটি কবিতা পড়লেন, তার সাথে আমি একটু আর একটু যোগ করে দিতে চাই, আমিও একটু মানবতাবাদী একটি কবিতা পড়তে চাই। ভাস্কর চৌধুরীর কবিতা, আমার বন্ধু নিরঞ্জন। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছু দিনের জন্য। সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও সে আমাকে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময়ই সুসময় হয় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ে আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক, নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা? বাদ দিন, আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন অনেকক্ষণ আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষটির বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়েই। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে নিরঞ্জন সেদিন বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের জন্যে, মানুষের সঙ্গে এবং মানুষের পক্ষে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো,
এভাবে যেখানে যাকেই মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে যারই মৃত্যু উল্লেখ করে তুমি উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু। নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি। রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ। মানুষ কাঁধে করে বয়ে এনেছিল তাকে মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখে যদি কেঁদেও থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল। আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গেছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। চমৎকার, চমৎকার। খুব মুগ্ধতায় শুনছিলাম বাপ্পি ভাই, মুস্তফা ভাই। চমৎকার। আমিও বল, জি, খুব খুব সুন্দর, খুব মুগ্ধতায় আমরা শুনছিলাম। মানুষকে নিয়ে কবিতা, মানুষ মানুষের জন্য, এই কথাটি প্রতিপাদ্য হয়ে উঠেছে আপনার কবিতার মধ্য দিয়ে, কবির কবিতার মধ্য দিয়ে। আমরা এবার দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, অনেক ভালোবাসা মুস্তফা ভাই। আসলে আমাদের এই যে অনলাইন আয়োজনটি এখন একটি আড্ডায় পরিণত হয়েছে তমাল ভাই উস্কানিতে, আমি মনে করি। আর বাপ্পি ভাই বলছেন যে বাপ্পি ভাই কবিতা অনলাইনে পড়তে চান না, কিন্তু বাপ্পি ভাই এর মধ্যে কিন্তু অনেকগুলো অনুষ্ঠান করে ফেলেছেন অনলাইনে। আমি তো দেখতে পেয়েছি অনেকগুলো অনুষ্ঠান বাপ্পি ভাই করেছেন। এখন কথা হচ্ছে আপনি কবিতা পড়তে চান আর না চান, কিন্তু আপনি যেহেতু অনুষ্ঠান করছেন আপনাকে অনুষ্ঠানে আসতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর শাওলি দিয়ে তো করছেন। আর মুস্তফা ভাইয়ের আসলে এটা অনেক বড় একটা গুণ। আমি মনে করি যে চিত্রশিল্পী হওয়াটা অনেক কঠিন একটি কাজ, যিনি এটি রপ্ত করেছেন। তো আরেকটি কথা না বললেই নয় যে আসলে আমরা যে মানুষের কথা বলছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তিনিও মানুষের জন্যই কাজ করেছেন, মানুষের কথাই বলেছেন। তো আমি এখন জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই কবিতাটি নিবেদন করছি। আমার মাঝে মাঝে মনে হয় জাতির জনক যদি মানুষের কথা না বলতেন তাহলে হয়তোবা এত তাড়াতাড়ি তাকে প্রাণ দিতে হতো না। কারণ পৃথিবীর অনেক রাষ্ট্রনায়ককে আমরা দেখতে পাই যারা ক্ষমতার লোভের কারণে, ক্ষমতার মসনদটাকে দখল করার জন্য নানা ধরনের ছল ছাতুরি করেছেন, কিন্তু জাতির জনক কিন্তু সেটি করেননি। তিনি ছিলেন খুবই সরল। তিনি মানুষের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, কৃষকের কথা বলেছেন। আমি শুরু করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা। আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল বেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে সেদিন রাত্রিবেলা। কি বলবো আমি, মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি। তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে। দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না।
বলতে পারিনি তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো, এই বাংলাদেশ। এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। এতক্ষণ আবৃত্তি করছিলাম মহাদেব সাহার আমি কি বলতে পেরেছিলাম কবিতাতে। ধন্যবাদ দেবাশিস দা। মুগ্ধতায় শুনছিলাম আপনার আবৃত্তি শুনছিলাম মুগ্ধতায়। আল মাহমুদের কবিতা যদি আমি পড়তে চাই, সেই কবিতাটি পড়ছি আর কি। কবিতা এমন: কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, তার আগুন ঘিরে সারা রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে, খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে যাওয়া হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা পীড়ার দহন, পিঠায় নোটের ফাঁকে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল, আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এর বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক, দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অসুখের কাতর বর্ণনা। কবিতা চড়ের পাখি, কুরানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির পেডে, নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। আমি এখন অন্য এক গোলাম আবারও মুস্তাফাকে শাওলিদের দেখতে কাছে পেলাম। যাব। সুন্দর। আমরা দেখছি যে আমাদেরকে কমেন্টস করছে আমাদের আরেকজন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা অঞ্চলের এমদাদ হোসেন কৈশোর, তিনি কমেন্টস করেছেন। আমাদের কমেন্টস করছে আমাদের আবৃত্তি বন্ধু রাজশাহীর বিল্টু। আমরা অনেক কমেন্টস পাচ্ছি, যদিও এখানে শো করা হচ্ছে না, প্রচুর কমেন্টস আসছে আমাদের। সকলকেই শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন জনের নাম নিয়ে। শ্রেষ্ঠা চলে আসছে, আমরা শ্রেষ্ঠার আবৃত্তিও শুনবো এবার। হ্যাঁ, আচ্ছা, মানে এবার আগে মানে আরেকটু আগে উনি করেছিলেন তো উপরে চলে গেছে। না, আমি বলে দিলাম কি, তোমাদের পক্ষ থেকে একটু করে বলে দিলাম। এবার শাওলির পরিবেশনা নাকি? হ্যাঁ, শাওলিদের কাছে যাব, চুল খোলা আয়েশা আক্তার। ধন্যবাদ। আমার এবার বোধহয় আমার পালা।
আমার নামই তো বলা হলো বোধহয়, না? জি, আপনাকে বলা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, শাওলিদি। আহ ভীষণ ভালো লাগছিল, একটি অন্যরকম পরিবেশ আমার মনে হয় রচিত হলো আশিস রুদ্রদার পর। মোস্তাফা ভাই যে ধরনের কবিতা, আহ, তাতে আমার আহ, নির্বাচনে আরেকটি কবিতা ছিল, আমি খুব চিরপরিচিত একটি কবিতা নিবেদন করতে চাইছি। এই হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্তের পূর্ব পশ্চিমটা করব। ঠিক আছে, সেটি সেটি শোনা আমার খুব ইচ্ছে হচ্ছে এই একদম। মুহূর্তে। তাই, শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কলি আর আমার শিলাপতি, তোরা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার নারী আমার বাউল, এক সুর একই অকলের আকুতি। তোমার টাঙ্গাইল তোমার জামদানি আমার বালুচুরি, তো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চুল, একই রূপনগরের হাতছানিতে, একে বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই, আমাদের খাঁচার ভিতরে একই অচেনা গোনা। আমার দেবতার থানে তুমি বসত বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, প্রাণ আমাকে খুঁজে বেড়ায়, আমাদের এক সুখ এক পিপাসা, ভূগোলে ইতিহাস আমরা এক, এক মন এক মানুষ, এক মা এক মমতা, পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশি। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি শ্যাবলী, আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, আমাদের রাখতে চাই বিচ্ছিন্ন করে বিরূপ করে। কিন্তু কিন্তু নদীর দুর্বারে বাঁধবে কে, রুখবে বাতাসের অবাধ স্রোত, মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবি, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার সাধ্য, অমৃত দীপিত চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে। রবীন্দ্রনাথ, এক নজরুল, আমরা এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোই রাখি বন্ধনের কারিগর, আমরা একে অন্যের হৃদয়ের অনুবাদ, নির্মধুকর মঙ্গলের দূত, তাই চিরন্তন কুশল সাথী। ধন্যবাদ শাওলিদি। আপনার কবিতা শুনছিলাম এতক্ষণ। আমি যাব এখন তমাল ভাইয়ের কাছে। তমাল ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি।
কোনটা? না, আমরা তো হ্যাঁ, সিরিয়ালটা বুঝে কোনটা গেছি শুনছি এখন? আমরা কোনটা শুনবো? আসলে। এবার আচ্ছা, এবার একটু প্রেমে যাই। মানে যেভাবে প্রেম শুরু ঠিক হলো, আছে। জি জি। রুদ্র প্রেম, তারপরে হচ্ছে শাওলির প্রেম, আবার মাঝে বাপ্পির প্রেম। তা আমি আর অপ্রেমে থেকে লাভ কি, অযথা না, দ্বন্দ্ব বাড়িয়ে একদম ধন্দে যে লাভটা কি। তো আমি আমার একদম প্রেমে। এবারের প্রেমটা আমি নিবেদন করছি আমার সারা জীবনের ঝগড়ার পার্টনার, আমার স্ত্রী, তাকে। এটা ওর জন্য। জি। এবারে আমি দুটো কবিতা একসঙ্গে কোলাজ করছি। আর বউকে দিতে গেলে আসলে একটু বেশি দিতে হয়, কম দিলে হয় না, ঠিক কি না? শাওলি মনে ভালো বলতে পারবে। হ্যাঁ, আপনি বুঝবেন। না না, শাওলি তো পেয়ে একদম অভ্যস্ত, একদম এই ঠিক জন্য বলেছেন, বুঝতে পেরেছি এটা অনেক বেশি। হ্যাঁ, সেটাই সেটাই। আর এই মুহূর্তে অমিত দা থাকলে ভালো হতো, যাচাই করে নেওয়া যেত। যাই হোক, আমি কবি নির্মলেন্দু গুণের শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি কবি নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ এবং শান্তি লাহিড়ীর যেতে চাস চলেই যাবে, এই দুটো কবিতার কোলাজ করে করছি। আমার এই সারা জীবনের ঝগড়ার পার্টনার, সেও দেখছে এই মুহূর্তে। আমি দেখলাম যে মানে শি ইজ ওয়াচিং দিস প্রোগ্রাম। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। না এর মাঝে বসবো বটে, না এর মাঝে শোব। হাত দিয়ে তো ছোব নামক, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি, তুই কেমন করে কেমন করে যাবি। যেতে চাস চলে যাবি, কিন্তু কোথায়, কার কাছে তুই যাবি আমার। যেতে চাইলে যেতে পারিস, মস্ত উঠোন এপার ওপার দেখা যায় না। মাঠ পেরোলেই ফুরিয়ে যাবে চোখের বাঁধন। এব্রো থেব্রো ধুলোয় ভরা এই নিগড়ে বাঁধা হৃদয়। যেতে চাস যা, চলে যা। গেলেই কি আর যেতে পারবি, পড়ে থাকবি বিরাট পিছন। আঁচল ধরে পোষা কুকুর মেঝে, সেদিন ঠিক যেখানে দাঁড়িয়ে থেকে আলতা মাখলি, সে জায়গাটা, হ্যাঁ সে জায়গাটা ভেতর থেকে টেনে ধরলে যেতে পারবি, হয়তো পারিস। তারও পরে কানের পাশে ঘন ঘন উষ্ণ বাতাস যে মুহূর্তে বয়ে যাবে, মনে পড়বে, মনে পড়বে, মনের দরজায় ডাকাত পড়বে। তখন কোথায় পালিয়ে বাঁচবি, সেই তো আবার মানুষ খোঁজা, আবার একটা হৃদয় খোঁজা। সব হারানোর ব্যথায় শোকে গভীর কাউকে জড়িয়ে ধরা। বেঁচে থাকতে সবই সমান, আমিও যা তুইও তেমন। যেতে যেতেই সড়ক মেলে গঞ্জ থেকে বন্দরে যায়, কিন্তু তবু মুঠো খোলে না। সতর্কতা চোখ বোঝে না। কি হারাবি, সময়, মানুষ, অনাঘ্রাতা হাসনু হেনা। যেতে চাস চলেই যাবি, কিন্তু কোথায়, কার কাছে, কার কাছে তুই যাবি আমার। ধন্যবাদ। ধন্যবাদ যাত্রা আপনাকেও তমাল ভঙ্গের ভাই। বাইরেও তো অনেক লাইন ঢুকেছে তমাল ভাই। আহ, কয়টা জি, কবিতা বাপি ভাই বলেন। কোথাও যেতে চায় না,
আমার বোন কিন্তু কোথাও যেতে চায় না, আমার বোন যেখানে আছে ওখানেই থাকতে চায়। তমাল ভাইকে মনে হচ্ছে যে ধাওয়াইতে চায়, সম্ভব না, আমরা আছি। না না, তিনি অলরেডি কমেন্টস করেছেন, ভেতর থেকে টেনে ধরো বলেই তো যেতে পারি না, কমেন্টস দিয়েছেন ইতিমধ্যে। আসলে ভেতর থেকে তো টেনে ধরতেই হবে। আর এই যে আচ্ছা। টেনে ধরে ধরে আচ্ছা, না রেখে মুস্তফা উপায় ভাই, আছে বলে বাপে মুস্তফা ভাই, একটু বলি, বাপে প্রেমটাকে বাপে একটু বাপে বাপে একটু বলি, এই টেনে না ধরে কি উপায় আছে? এই যে অমিত ভৌমিক যদি শাওলি রয়কে যদি তার স্কুটির পেছনে বসিয়ে চ্যানেলে চ্যানেলে নিয়ে না যায়, অনুষ্ঠান নিয়ে না যায়, তাহলে শাওলি রয় পৌঁছতে পারবে না। এটা শাওলি রয়কে ভালোবাসা টেনে ধরতে হয়। আবার অমিত ভৌমিকও যদি আবার ঠিকভাবে সেভাবে ভালো না বাসে, তাহলে শাওলি রয়কে সবকিছু মেনে নিবে? তাহলে টেনে ধরতে হবে। এই যে আমাদের মতো যে ভ্যাগাবন্ড আমরা যারা নিজের খেয়ে বনের মোষ তারাই, আবৃত্তির জন্য আজকে বরিশাল, ভোলা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, কোথায় রংপুর, সিলেট, সেই খাগড়াছড়ি চলে যাচ্ছি কবিতা পড়তে। কিভাবে পারি? সংসারটাকে আগলে রেখেছে তো, এই জন্যই তো আসলে। তো আর রুদ্র যে প্রশ্নটি করেছে, দুটো কবিতা, যেটা আমি প্রথমে বলেছি, শান্তি লাহিড়ীর কবিতা যেতে চাস চলে যাবি, এবং নির্মলেন্দু গুণের যাত্রা ভঙ্গ কবিতাটি। আসলে যাত্রা ভঙ্গ করে দিয়েই তো নতুন যাত্রা তৈরি করতে হয়। আচ্ছা, আচ্ছা, তমাল ভাইয়ের প্রেমটাকে আর একটু টেনে নিয়ে যাই, ঠিক আছে? আমাদের বরিশালের কবি হুমায়ুন কবির, তার একটি বিখ্যাত কবিতা, আমার খুব ভালো লাগার একটি কবিতা, পার্শ্ববর্তিনী সহপাঠিনীকে। কি আর এমন ক্ষতি যদি আমি চোখে চোখ রাখি, পদাবলী পড়ে থাক 27 জুলাই বহু দূর। বাপরে, এখন অন্তর্জালে দুপুর, আটকে গেছে। দেখো দোতলায় পড়ে আছে একা। আজ খুব, আমি আবার শুরু করছি কবিতাটি। বরিশালের কবি হুমায়ুন কবিরের লেখা কবিতা, পার্শ্ববর্তিনী সহপাঠিনীকে। কি আর এমন ক্ষতি যদি আমি চোখে চোখ রাখি, পদাবলী পড়ে থাক 27 জুলাই বহু দূর। এখন দুপুর, দেখো দোতলায় পড়ে আছে একা, চলো না সেখানে যাই। করিডোরে আজ খুব হাওয়া, বুড়ো বটে 2:10 উড়ে এলো কটা পাতি কাক। স্নান কি করনি আজ? চুল তাই মৃদু এলোমেলো। খেয়েছো তো? ক্লাস ছিল সকাল 9টায়। কিছুই লাগে না ভালো, পাজামাটা প্রচুর ধুলো ভরা, জামাটায় ভাঁজ নেই 5 দিন আজ। তুমি কি একটু এসে মৃদু হেসে তাকাবে সহজে? বলনি তো কাল রাতে চাঁদ ছিল দোতলার টবে, নিরিবিলি কটা ফুলে তুমি ছিলে একা। সেদিন সকালে আমি গায়ে ভাঁজ ভাঙা জামা, দাঁড়িয়েছিলাম পথের ধারে, হাতে ছিল নতুন কবিতা। হেঁটে গেলে দ্রুত পায়ে, তাকালে না তুমি। কাজ ছিল নাকি খুব? বুঝি তাই হবে। ওদিকে তাকাও, দেখো কলরব নেই করিডোরে। সেমিনার ফাঁকা হলো, হেড স্যার হেঁটে গেল ওই দ্রুত পায়ে। না না, যেও না তুমি, চোখে আর তাকাবো না আমি। বসে থাকি শুধু এইটুকু দূরে, বই নিয়ে, এ টেবিলে আমি, আর ও টেবিলে তুমি, নতমুখী। ধন্যবাদ। বাপ্পিকে বলতেছি, বাপ্পির জীবনের, আহ, বাপ্পির প্রথম জীবনের প্রেম বলে না, জীবনের প্রথম প্রেম কি ভোলা যায়? জি না, প্রথম প্রেম ভোলা যায় না, সেটা বরিশাল পর্যন্ত যায়।
জীবনের প্রথম প্রেম ভোলা যায় কিনা। ভোলা আমাদের দেশের একটি জেলা, দ্বীপ জেলা। জীবনের প্রথম প্রেমকে ভোলা যায় না? ভোলা যায় না, সেটা বরিশাল পর্যন্ত যায়। বাপ্পিও ভুলতে পারেনি তার প্রথম প্রেম। জি। অমিত দা একটি কমেন্টস করেছে, তমাল ভাই ভাগ্যবান আপনি, আমরা কবিতা বলতেও পারি না, কেউ প্রেমেও পড়ে না। ভাই আগরতলা ছাড়তে হবে কেউ প্রেমে পড়লে, আপনি চিন্তা করেন না। আপনি কবিতা পড়ার চেষ্টা করেন, তাহলে আমরা যুগল বন্দি পাবো, সেটা ঠিক আছে, কিন্তু নতুন করে প্রেমে অমিত পড়তে দা আমাদের আসলে আগরতলা ছাড়তে হবে। সময়ের কি কোনো অমিত বাইন্ডিংস দা আছে আসলে আমাদের? কোনো বাইন্ডিংস নাই। অমিত দা আসলে প্রেম আরো বেশি পাওয়ার জন্য এই ধরনের কমেন্টস গুলো করছে, এগুলো আমরা বুঝতে পারি। এটা হচ্ছে অমিত দা কতটা ভালোবাসে শাওলিকে, সেটার প্রমাণ দিচ্ছে। কারণ অমিত দা জানে যে সে যদি প্রেমে পড়তে যায় তাহলে শাওলি রায়ের অপশন আছে। আমার মনে হয় আমরা রুদ্রর কবিতা শোনার আগে আমরা একটু শ্রেষ্ঠার কাছ থেকে কিছু শুনে আসি। হ্যাঁ, শ্রেষ্ঠা। তা দেখি কুইট করলো। হ্যাঁ, আচ্ছা, শ্রেষ্ঠা। তাহলে আমরা শ্রেষ্ঠা কি আসতেছে? আচ্ছা, সমস্যা নেই, তাহলে নেটের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা সমস্যা হচ্ছে ওর জন্য। রুদ্রর কাছে চলে যাই। হ্যাঁ, আমরা প্রায় মানে শেষের দিকে চলে আসছি। আচ্ছা, যাই হোক, মানে এখানে আড্ডা যেভাবে জমে উঠেছে, দেখা যাচ্ছে তমাল ভাই সব খবর বাপ্পি ভাই জানে। হ্যাঁ, আমি বলছি এখানে আড্ডা যেভাবে জমে উঠেছে, দেখা যাচ্ছে তমাল ভাইয়ের সব খবর বাপ্পি ভাই জানে, আবার বাপ্পি ভাইয়ের সব খবর তমাল ভাই জানে। বাকিরা আমরা যারা আছি আমরা হয়তো একটু কম জানি। না না, কেউই কম জানে না, বাকিটা অনুমান। অনুমান আছে। যাই হোক, মুস্তফা ভাই, আমি আপনাকে একটা মেসেজ করেছিলাম, আমি দুঃখিত যে আমি আরেকটা কবিতার পরে যদি আপনারা আমাকে ছুটি দেন আর কি, কারণ আমার ফ্যামিলির একটা প্রোগ্রাম আছে, আমাকে যেতেই হবে। আমরা আপনার কবিতার পরই আমাদের শেষ আয়োজন। আপনি তাহলে হয়, ঠিক আছে। আমি তাহলে শুরু করি। আসলে এখন যে কবিতাটি পড়বো সেটি হচ্ছে শুভ দাশগুপ্তের বাসী কবিতা। আমরা যারা সংস্কৃতি চর্চা করি, আমরা যারা সুন্দরের কথা বলি, সৃষ্টির কথা বলি, এই সুন্দর এবং সৃষ্টির ছাড়াও কিন্তু আমাদের সমাজে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল এখানে, এবং সেটি কিন্তু অনেক বড়, এবং সে অন্ধকার জগতের সাথেই কিন্তু আমাদের সবসময় লড়াই। আমরা যতই সুন্দরের কথা বলি না কেন, আমাদের চারপাশে কিন্তু অন্ধকার জগৎটাই কিন্তু অনেক বড়, এটি হচ্ছে বাস্তবতা। তেমন একটি কবিতা লিখেছেন শুভ দাশগুপ্ত। আমি সেই কবিতাটি শুরু করছি। আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাতো। উত্তাল সেই সত্তরের কোন এক বৃষ্টি ধোয়া সন্ধ্যায় সত্য খুন হলো। বাঁশি বাজানোর সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতামও না, শুধু মন দিয়ে পড়াশোনা করতাম। সত্য বাঁশি বাজাতে পারত, অদ্ভুত স্বপ্নের মতো সুর শোনাতো আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানতো। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলা কাটা সত্যর লাশ আমি দেখতে যাইনি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যর বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব শালা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হবার পর মামার দৌলতে আমি একটি ভালো চাকরি পেয়ে গেলাম। যথাসময়ে আমার বিয়ে হলো, বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল, খুব হইচই আনন্দ হলো। বৌভাতের দিন সাদা শাড়ি পরে সুপর্ণা এসেছিল। শীতের সেই সন্ধ্যায় ওর গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ঝোলা ব্যাগ, একসময় যা সত্তর চওড়া কাঁধে ঝুলত। এখন আমি ভালো চাকরিতে, আরো ভালো পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়িও কিনেছি। সত্তর রাজনীতির বন্ধু যারা, তাদের অনেককেও পরে দেখেছি দিব্যি প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পতাকার রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি,
লোকে বেশ প্রশংসা করে, বইটাও ছাপা হচ্ছে, নামডাকও হয়েছে। আমি এখন ওই যাকে বলে প্রায় সেলিব্রিটি আর কি। আমার বইয়ের গয়না আর শাড়ির উজ্জ্বলতা ওই যাকে বলে পড়শির ঈর্ষা, ওনার স্প্রাইট। আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চ শিক্ষার জন্য। একদিন, তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হয়েছে। সেদিন ছুটি ছিল, বিছানায় শুয়ে ঘুম এসে যাচ্ছিল। সেই আধো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে, ঝাপসা হয়ে গেছে চারদিক। সেই ভীষণ চেনা, বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যর বুকটা ফুটো হয়ে গেল, গল গল করে রক্ত ঝরতে লাগলো। সত্য কিন্তু রুদ্র মিউট হয়ে গেছে। শেষ। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ দেবাশিস দা। শ্রেষ্ঠা কি কিছু বলবে? শ্রেষ্ঠা? বৃষ্টির শব্দকে ছাপিয়ে, কি শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। পড়ুন পড়ুন শুনতে পাচ্ছি। পড়ুন। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যর বাঁশি, রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্যর বাঁশি। আমার ঘুম ভেঙে গেল। কি আশ্চর্য! কে বাঁশি বাজাচ্ছে? ওই তো, স্পষ্ট শুনতে পাচ্ছি। কে 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 বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে ঘরে ঢুকলো আমার স্ত্রী। এ কি, অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের বুবান? বুবান, আমার ছেলে। আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে গেল। বললাম, না, বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে বলতে আমি কেমন ক্ষেপে উঠলাম। তখন বুবান এসে সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়ে ও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না। তুই সেতার শেখ, শরৎ শেখ, বাঁশি নয়। বাঁশি বাজালে এদেশে তার গলা কেটে নেওয়া হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নায় বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, তার চোখে শঙ্কাহীন প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। মাঝখানে কিছুটা সাউন্ডের ধন্যবাদ। সমস্যা হয়েছিল। হ্যাঁ, শ্রেষ্ঠা। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তমাল আঙ্কেল আমাকে কিছু একটা বলছিলেন, আমার নেট সমস্যার জন্য আমি বের হয়ে যাই। বলেছি আমরা তোমার কাছ থেকে ওই আবৃত্তি শুনতে চাই, যদি তুমি আমাদেরকে শোনাতে চাও। আমার আসলে প্র্যাকটিসটা নেই, তবু আমি চেষ্টা করছি। ঠিক আছে, করো। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের লেখা গভর্নমেন্টের টাকা কবিতা। আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা, কিন্তু কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা। কোথায় আছে, কোথায় পাবো টাকা? বাবা দিলেন ধমক, পকেট আমার ফাঁকা, চুরি করব নাকি? অগত্যা তার কাকা ছিলেন বাকি। খোকন গেল কাকার কাছে ছুটে, বায়না শুনে কাকা বললেন, বটে,
এই বয়সেই চিনে গেছিস? বাহ! খোকন বলল, না, তুমি দিলেই চিনবো। দাও না কাকা, একটা জিনিস কিনবো। কাকা তখন পকেট থেকে একটি টাকা এনে হেসে বললেন, নে নে। খোকন দেখলো টাকা কোথায়? রঙিন কাগজ, তার উপরে রঙিন ছবি আঁকা। তবে কিনা কাগজটা বেশ কড়মড়ে আর শক্ত। তাই কি সবাই এই কাগজের ভক্ত? ছোট্ট খোকন ভেবে পায় না কেমন করে কাগজ হলো টাকা। সে বলল, কাকা, টাকা মানে কি কাগজে হরিণ আঁকা? কাকা দেখলো ভারী বিপদ, নাছোড়বান্দা ছেলে। হেসে বললেন, এমন উদ্ভট প্রশ্ন কোথায় পেলে? খোকন বলে, কোথায় আবার, মাথায়। আচ্ছা কাকা, আমি যদি অনেকগুলো হরিণ আঁকি খাতায়, অনেক টাকা হবে? যেন গলায় ব্যাঙ ঢুকেছে তেমন ভাবে কেশে কাকা ভাবলেন, ছেলেটা কি পাগল হবে শেষে? নিয়ম আছে, নম্বর আছে, আছে জলের ছাপ। না না, এমন চিন্তা করাও পাপ। হেসে বললেন হাত ঢুকিয়ে স্ত্রী করা প্যান্টে, আমরা আঁকলে হবে না হে, কাগজগুলো টাকা হবে আঁকলে গভর্নমেন্টে। ধন্যবাদ। আসলে দারুণ আমার দারুণ। শেষ ছিল না। হ্যাঁ, খুব অনেক ভালো। সুন্দর হয়েছে, খুবই ভালো এই যে হয়েছে। আমরা এই যে আমরা জোর করে তোমার কাছ থেকে শুনে নিলাম, এতে করে তুমি আগামীতে প্রস্তুত থাকবে, আরো কেউ তোমার কাছ থেকে শুনতে চাইতে পারে। তুমি সঞ্চালনা যতই ভালো করো, কবিতাটিও তোমার প্রস্তুত রাখবে, ঠিক আছে? খুব শুভকামনা খুব তোমার ভালো জন্য। লাগলো। হ্যাঁ খুব তমাল ভালো ভাই। হ্যাঁ যেমনি হ্যাঁ। মিষ্টি তেমনি কবিতাও ভালো লাগলো। মোস্তফা ভাই বলেন। হ্যাঁ জি, তমাল ভাইয়া আপনার বক্তব্যের মধ্য দিয়ে এবং শাওলি দিয়ে আপনাদের বক্তব্যের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানে শেষ হবে। এমনটাই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ আমার 9টায় মানে আরেকটা লাইভ আমাকে না, ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি সেটা, সেটাই। সকলের জন্য শুভকামনা। শব্দশ্রুতির জয় হোক, আবৃত্তির জয় হোক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের জয় হোক। কারণ আমরা যে মানুষগুলো এখানে আছি তারা সবাই আবৃত্তির মানুষ। যদি আবৃত্তি সমন্বয় পরিষদের যে লক্ষ্য সেটি বাস্তবায়িত হলে বাংলাদেশের আবৃত্তি শিল্পের উন্নয়ন ঘটবে। সেই উন্নয়নের প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আর মানুষ যখন কোনো জায়গায় উন্নয়নের পথে হাঁটে তখন নানা বাধা বিপত্তি আসে। কেননা আমরা দেখছি বর্তমান সময়ে বঙ্গবন্ধু যখন উন্নয়নের পথে এগোচ্ছিলেন একটি নতুন স্বাধীন রাষ্ট্র নিয়ে, তখন তাকে হত্যা করা হয়। আজকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন উন্নয়নের পথে হাঁটছেন, তখন নানা রকম বাধা বিপত্তি, নানান রকম ঝামেলা তৈরি করা হচ্ছে। তো এগুলো আবৃত্তি সমন্বয় পরিষদেরও এমন কিছু কিছু বাধা বিপত্তি আমরা লক্ষ্য করছি। সুতরাং আমরা যতটা ঐক্যবদ্ধ থাকব, আমরা যতটা সুদৃঢ় থাকব, ততটাই আমরা বেগবান হব উন্নয়নের পথে। সেই শুভকামনায় সকলের জন্য শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। না, শাওলি তো কিছু বলার কথা, বাপ্পি কিছু বলবে নাকি? অবশ্যই শাওলিদি বলুন, অবশ্যই কিছু বলুন। যে আমি কথাগুলো আসলে আমাদের তমাল ভাই বললেন আমি সেগুলি। একটু বলে নেই, দিদির হ্যাঁ অবশ্যই। দিদির কথার মাধ্যমে শেষ হোক অনুষ্ঠানটি। জি, আসলে আমি
আজকের এই আয়োজনকে খুব সাধুবাদ জানাই এবং আমার সবচেয়ে ভালো লেগেছে শাওলিদির সাথে আমার নতুন পরিচয় হলো আজ। শাওলিদির সাথে আসলে আমার এর আগে পরিচয় হয়নি, যদিও এর জন্য তমাল ভাই কিছুটা দায়ী, কারণ আমি একটি অনুষ্ঠান করে থাকি এবং সেই অনুষ্ঠানটির আয়োজনের সাথে তমাল ভাইয়ের একটা বিরাট অবদান। তমাল ভাই আমাকে